হরে কৃষ্ণ, রাধে রাধে। কেমন আছো সকলে? তো নির্জলা একাদশী আসতে চলেছে, বছরের সবথেকে বড় একাদশী। আর বলে যে পুরো বছর যারা একাদশী ব্রত করতে পারেন না, তারা কেবলমাত্র যদি পূর্ণ বিধিবিধানের সাথে নির্জলা একাদশীর ব্রত পালন করতে পারেন, তাহলে 24টি একাদশীর সমান পুণ্যফল পাওয়া যায়। বছরে 24টি একাদশী আসে, আর যে বছর অধিক মাস থাকে সেই মাসে 26টি একাদশী আসে। তো এই বছর যেহেতু অধিক মাস জ্যৈষ্ঠ মাসে পড়েছিল, তাই এই বছর আমাদের টোটাল 26টা একাদশী আসবে। 25 জুন 2026 দিন থাকবে বৃহস্পতিবার, একাদশীর ব্রত পালন করা হবে। বৃহস্পতিবার দিন ভগবান শ্রীবিষ্ণু নারায়ণের অত্যন্ত প্রিয় দিন, আর এই দিন যখন একাদশীর ব্রত পড়ে, তাও আবার নির্জলা একাদশী, তো তার মাহাত্ম্য অনেক বেশি বেড়ে যায়। একাদশীর ব্রত করার সাধারণ নিয়ম কী তা অনেকবার আপনাদের সাথে আমি শেয়ার করেছি। দশমীতে যেমন অন্নগ্রহণ করা যায় না, সূর্যাস্তের পরে ফলাহারি আহার গ্রহণ করা যায়। আর তারপরে একাদশীর দিন সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করতে হয়, অথবা বিনা আহারে অথবা বিনা জলে পুজো পাঠ করতে হয়, আর দ্বাদশীর দিনে তার পালন করতে হয়। এটা একটা ইন জেনারেল নিয়ম, আমি আপনাদেরকে অত্যন্ত শর্টে বললাম। আর এবারে আসছি অ্যাকচুয়ালি নির্জলা একাদশীর দিন আমাদের ব্রতটা কিভাবে করতে হবে। তো নির্জলা একাদশী যেটা শাস্ত্রসম্মত এবং অত্যন্ত কঠিন নিয়ম, সেই নিয়মটা প্রথম জেনে নিই। যেটা হচ্ছে যে দশমীর দিন রাত্রেবেলায় 12টার পর কোনো রকমভাবে জল এবং অন্ন গ্রহণ করা যাবে না। একাদশীর দিন সম্পূর্ণ অন্ন জল খাওয়া অথবা পান করা নিষেধ। দ্বাদশীর দিন সকালবেলায় স্নান আদি করে পালন করার সময় আমরা তুলসী দলযুক্ত জল গ্রহণ করতে পারি। ঠিক আছে, এটা অত্যন্ত কঠিন নিয়ম, কিন্তু এটাই শাস্ত্রসম্মত, আর এটাই অ্যাকচুয়ালি নিয়ম। একাদশী যখন আমাদের নির্জলা একাদশীর কথা আসছে, তখন তুলসী মাকে কিন্তু জল দেওয়া উচিত নয়। বলে যে এদিন নির্জলা একাদশী দিন মা তুলসীও একাদশীর ব্রত রেখে থাকেন, তাই তাকেও জল দেওয়া উচিত নয়। আর আপনারা ধূপ দ্বীপ করতে পারেন, ভোগ প্রসাদ আদি দূর থেকে একটু দেখিয়ে নেবেন। তুলসীর গায়ে স্পর্শ করা উচিত নয়, না তুলসীর পাতা ছেঁড়া উচিত। বিনা তুলসীতে ভগবান শ্রীবিষ্ণু নারায়ণের কোনো পুজোই সম্পূর্ণ হয় না। তাই তুলসী পাতা ইত্যাদি যেগুলো রাখার কথা, সেগুলো ছিঁড়ে বা বের করে আগের থেকেই ফ্রিজে রেখে দিতে পারেন। ফ্রিজে যদি ননভেজ থাকে, তাহলে কিন্তু তুলসী পাতা কোনো শুদ্ধ সাত্বিক পাত্রে জল দিয়ে রাখবেন, 2-3 দিন সুস্থ অবস্থায় থাকে, গ্রিন থাকে, কোনো অসুবিধা হয় না। সেক্ষেত্রে কিন্তু ফ্রিজে রাখা যাবে না। আর একাদশীর আরেকটি নিয়ম হচ্ছে দশমী, একাদশী এবং দ্বাদশী 3 দিনই একদম শুদ্ধভাবে থাকতে হবে, কোনো রকম আমিষ ভোজন করা উচিত নয়। আর দশমীর দিনেও মাছ, ডিম, মাংস অথবা কোনো রকম মুসুরির ডাল, বেগুন, মুলি ইত্যাদি খাওয়া উচিত নয়। একাদশীর দিন সম্পূর্ণ নিরাহার, বিনা জলে উপোস। আর তার সঙ্গে দ্বাদশীর দিন কোনো রকম ভাতের বা চালের কোনো একটা ভোগ বানিয়ে, যেমন পায়েস, খিচুড়ি বা পোহা জাতীয় কোনো জিনিস ভোগ বানিয়ে ভগবানকে অর্পণ করার পর সেই ভোগ নিজে গ্রহণ করে পালন করা যায়। তো এইটা হলো একাদশীর একটা নিয়ম, একটা মানে কি বলবো, যে একাদশীর যে একটা জেনারেলাইজ নিয়ম থাকে সেটা। এবারে আসছি যে একাদশীর দিন পুজো পাঠটা কীভাবে করবেন। তো সব থেকে আগে ভিডিওতে দেখালাম, ব্রহ্ম মুহূর্তে ওঠার চেষ্টা করবেন, এবং কোনো পুজো পাঠের দিনে, বিশেষ করে নির্জলা একাদশীতে এই জন্য বলছি, কেননা যত বেলা হবে তত রোদ উঠবে আর জল তৃষ্ণা পাবে। তো পুজো পাঠের সময়টা সকাল সকাল হয়ে যাওয়াটাই খুবই ভালো। তো ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান আদি সেরে তারপরে ঠাকুরের পুজোটা করতে হবে। তুলসী মায়ের পুজো তো নিশ্চয়ই করা উচিত, কিন্তু জল এদিনকে দেবেন না। ভগবান শ্রীবিষ্ণু নারায়ণের মূর্তি, বিগ্রহ, ফটো যা আছে, তার সাথে মা লক্ষ্মীর পুজো নিশ্চয়ই করতে হবে। গোপালের জন্য ইচ্ছে করলে নতুন নতুন জামা বানাতে পারেন বা নিয়ে আসতে পারেন, কেননা এই একাদশী থেকে অনেকেই আবার একাদশীর নতুন ব্রত শুরুও করে। তাই যদি আপনারা নতুন ব্রত শুরু করতে চান, তাহলে নির্জলা একাদশীর দিন থেকে সংকল্প নিয়ে নতুন করে একাদশীর ব্রত শুরু করা যায়। এবার একটি কোশ্চেন থাকে, দিদি একাদশীর ব্রত কি শুধুমাত্র বিধবারাই করতে পারেন? তো এরকম কিন্তু কোনো শাস্ত্রে লেখা নেই। এটা কেন প্রচার হয়েছে আর কীভাবে প্রচার হয়েছে আমার জানা নেই, কিন্তু আপনারা ইস্কনে বা যে কোনো জায়গায় একটা নিজেরাই ভেবে দেখুন না, ভগবান শ্রীবিষ্ণু নারায়ণের কোনো ব্রত করার জন্য কোনো বিশেষ কারণের প্রয়োজন আছে কি? 12 বছর বয়স থেকে 80 বছর বয়স পর্যন্ত যে কোনো মহিলা, পুরুষ, ছেলে মেয়ে নির্বিশেষে প্রত্যেকেই, যাদের দৈহিক সামর্থ্য রয়েছে, যারা পুজো পাঠ করতে, উপোস থাকতে, ভগবানের চরণে সেবা দিতে সক্ষম, তারা কিন্তু প্রত্যেকেই একাদশীর ব্রত করতে পারেন। কোথাও কোনো শাস্ত্রে এমন লেখা নেই যে এদের একাদশী করা বা ব্রত করা বারণ। ঠিক আছে, আপনারা যে কোনো শাস্ত্রে যদি আপনাদের কেউ বলে থাকে, তো আপনি জিজ্ঞেস করতে পারেন যে কোন শাস্ত্রে লেখা আছে, একবার বলবেন, সেই শাস্ত্রটা গিয়ে পরে পড়বো আমি। হ্যাঁ, বলতে পারেন, কোনো অসুবিধা নেই। বৃহস্পতিবার দিন, তাই নিজেও যদি সম্ভব হয় তাহলে হলুদ রঙের জামাকাপড় পরবেন, খুব ভালো জিনিস। গুরুগ্রহটা খুব শক্ত সমর্থ হয়ে যায়, ভালো হয়ে যায়।
আর ঠাকুরজিকেও মানে আমাদের লাড্ডু গোপাল, রাধারানী বা আপনার কাছে লক্ষ্মীনারায়ণ যারাই আছেন, যাকেই স্থাপন করে রেখেছেন, তাদের কিন্তু এরকম হলুদ ড্রেস যদি পরাতে পারেন তাহলে খুবই ভালো, কেননা ভগবানের খুব প্রিয় ড্রেস হলুদ রঙটা। আর তাছাড়া এই দিনকে আপনারা যেহেতু প্রচণ্ড গরম, সেহেতু সাদা অথবা গোলাপি অথবা হালকা আকাশি এই ধরনের হালকা সুতি বস্ত্র পরাতে পারেন, কোনো অসুবিধা নেই। ঘরে যদি না থাকে তাহলে যা আছে মানে পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় সেই পোশাক পরানো যেতে পারে, কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল কোথাও কিছু নেই, ঠিক আছে, যে হলুদই পরাতে হবে। কিন্তু যদি থাকে তাহলে খুবই ভালো, কেন প্রিয় রঙ তো, পরে পরে সবাই খুশি হয়, ঠাকুরও খুশি হবেন, সেই জন্যই বলা। ঠিক আছে, এবারে আসি যে একাদশীর এই কঠিন ব্রত করব তো কীভাবে করব। সংসারে তো প্রচুর কাজ, তো এটা খুব সাধারণ ঘটনা, সংসারে প্রচুর কাজ থাকে। তো এই সময় আমাদের কি করতে হবে, যে যত আপনাদের ভারী ভারী কাজ আছে, জামাকাপড় ধোয়া, ঘর দোয়ার ডিপ ক্লিনিং করা, পুজো পাঠের বাসনপত্র ধোয়া, অথবা ছাদ পরিষ্কার করা, মানে অনেক রকম থাকে। তো অনেকের বাড়িতে, আমি তো আর বলতে পারছি না পার্টিকুলার কার কাছে কী কাজ আছে, কিন্তু অনেক রকম কাজ আছে যেগুলো বেশ সময় সাপেক্ষ, পরিশ্রম সাপেক্ষ। সেই সমস্ত জিনিসগুলো কিন্তু আগের দিনই করে রাখবেন, মানে মঙ্গলবার, বুধবার এই কাজগুলো করে রাখবেন। যেমন আমি আটা বাটা পেশাই ঘরে, তো এগুলো তো খুব গরম হয়, গলা শোকায়, তো এইগুলো মেশিন আছে, যদিও মেশিনেই হয় সব কিছু, তবুও বারবার বারবার দৌড়াদৌড়ি করলে গলা শোকায়। তো এই ধরনের কাজগুলো করে রাখবেন। এমনিতেও বৃহস্পতিবারের দিন চুল ধোয়া উচিত নয়, একে তো বৃহস্পতিবার, তারপরে একাদশী, চুল ধোবেন না, ঠিক আছে। আর জামা কাপড় কাচা উচিত নয়, এদিনকে সাবানের বেশি ব্যবহার, ডিপ ক্লিনিং করাটা এমনিতেই বারণ থাকে, তার সঙ্গে একাদশী তো নিশ্চয়ই বারণই করা, যখন হয় তখন একটা দিন বারণ থাকাই ভালো। আর দ্বিতীয় কথা হলো যে এই ধরনের ভারী কাজ করতে গেলে গলা শুকাবে, আর তাহলে ব্রত ভেঙে যাওয়ার অনেক চান্স থাকে। একাদশীর ব্রত যারা করবেন তারা কিন্তু ব্রতকথা নিশ্চয়ই পড়বেন, বাংলাতে, হিন্দিতে ব্রতকথার বই পাওয়া যায় অনলাইন অফলাইন, আর না থাকলে পরে গুগল থেকে শুনতেও পারেন। একাদশীর ব্রতকথা প্রচুর ইউটিউবে দেওয়া থাকে, সেখান থেকেও শুনতে পারেন, শোনারও প্রচুর মাহাত্ম্য আছে, শুনবেন, পড়বেন নিশ্চয়ই। ব্রতকথা ছাড়া কিন্তু কোনো একাদশী ব্রত সম্পূর্ণ হয় বলে মনে করা হয় না, ঠিক আছে। এরপরে একাদশীর যে পুজো পাঠ, তাতে কিন্তু মানে একটা জিনিস মনে রাখবেন, যে কোনো পুজো পাঠেই, শুধু একাদশী বলে না, এই নিন্দা, চুগলি, এরোর, বদনাম করা বা মানে হীন মনোভাব রাখা, এতে কিন্তু পুজো পাঠের সেরকম কোনো ভালো ওই ফলাফল পাওয়া যায় না, পাওয়া যাওয়ার সম্ভাবনাও থাকে না, ঠিক আছে। মনকে শুদ্ধ সাত্বিক রাখবেন। আপনার সম্বন্ধে কেউ যদি গালিগালাজ করে বা কেউ কিছু ভাবে, সেটা তার প্রবলেম, আপনার নয়, ঠিক আছে। এটা এটা সবসময় মনে রাখবেন যে যার যা ধর্ম সে সেটা করবেই, তার জন্য আপনি নিজেকে চেঞ্জ করে নিজের ক্ষতি করবেন না। নিজের জায়গাটাকে সুস্থ সবল রাখবেন, নিজের মনটাকে ভালো রাখবেন। লোকের সম্বন্ধে উল্টোপাল্টা চিন্তা করে নিজের ক্ষতি হয়, কিন্তু নিজেরই মনটা খারাপ হয়ে যায়, ঠিক আছে। আর যারা একদমই একাদশীর এইভাবে ব্রত করতে পারবেন না, তারা কি করবেন, তারা একাদশীর দিনে দেখুন একটা ঘড়াতে করে জল দান করা হয়, কিছু ফল দান করা হয়, চিনি, মিষ্টি জাতীয় জিনিস দান করা হয়। এই দানের কিন্তু বিশেষ মহান মাহাত্ম্য আছে। তো জল দান, ফল দান, এগুলো যেগুলো আছে, সকালবেলার পুজো পাঠের পর এগুলো দান করে দেবেন মন্দিরে বা কোনো ব্রাহ্মণকে বা কোনো নিডি পিপল যারা আপনার বাড়িতে কাজ টাজ করতে আসে, হেল্প করতে আসে, লেবার, তাদেরকেও করতে পারেন। ব্রাহ্মণকে দেওয়া সবথেকে ভালো বলে মনে করা হয়, শাস্ত্রসম্মত বলে মনে করা হয়, ঠিক আছে। তো তাদেরকে এই ধরনের জিনিসগুলো দান করার পর জল গ্রহণ করা যেতে পারে। আর যদি একান্তই থাকা সম্ভব না হয়, মানে একান্তই থাকতে পারছেন না, শরীর খুব খারাপ, ওষুধ খেতে হবে, মাথা ঘোরাচ্ছে, হেনা তেনা নানা রকম অসুবিধা আছে, তারা ফল খেয়ে থাকতে পারেন। তবে অন্ন গ্রহণ করাটা কোনো মতেই উচিত হবে না। যারা ব্রত করেন তারা কিন্তু অন্ন গ্রহণ করবেন না। এই একাদশীর ব্রত যারা নিয়মিত করতে পারেন, মানে ঠিক মতন করতে পারেন, তাদের কিন্তু মনের সমস্ত ইচ্ছা পূর্ণ হয়। কেন বলছি, এই ব্রত গ্রীষ্মকালের দিনে জল না খেয়ে ব্রত রাখা কিন্তু এত সহজ ঘটনাও নয়। আচ্ছা, আরেকটা ছোট্ট গল্প আপনাদেরকে বলি। এই একাদশীর নাম কিন্তু ভীমসেনী একাদশী, ঠিক আছে। ভীমসেনী একাদশী কেন নাম হয়েছে, তো ভীম দেখতেন কি, আমি না খেয়ে থাকতেই পারি না, এমন একটা ঘন্টাও নেই যেটা আমি না খেয়ে পরে চালিয়ে দিতে পারবো। সেইখানেই কুন্তী সহ সমস্ত পরিবার প্রত্যেকেই কিন্তু একাদশীর ব্রত করছেন। তাদের তো স্বর্গলাভ হবে, তাদের পুণ্য ফল হচ্ছে। হ্যাঁ, তাহলে আমার কী হবে, আমার কি অধোগতি হবে, আমার কি হবে, এই যে কোশ্চেন যখন ভগবান শ্রীকৃষ্ণের কাছে তিনি করেন, তখন শ্রীকৃষ্ণ বলেন যে ঠিক আছে, তুমি যদি সমস্ত একাদশী করতে না পারো, তাহলে তুমি এই নির্জলা একাদশীর ব্রত রেখো। এই একটি মাত্র ব্রত করলেই তুমি 24টা একাদশীর ফল পাবে, এবং তার সাথে সাথে বিষ্ণুলোকে স্থানও পাবে। তো ভীম যে কোনোদিন 1 ঘন্টাও উপোস করে থাকতে পারতেন না, তিনিও কিন্তু এই একাদশীর ব্রত রেখেছিলেন। তাহলে কিন্তু যাদের ভগবানের ইচ্ছায় যাদের সুস্থ সবল শরীর আছে, তারা কিন্তু রাখতে পারেন। এত কঠিনও নয় যে একদম অসম্ভব নয়, কোনো জিনিসই অসম্ভব নয়। মনের ইচ্ছা, দৃঢ়তাই হচ্ছে মানুষের সাফল্যের প্রথম চাবিকাঠি।
আর এটা আমার বাড়িতে আটা পেছানোর মেশিন আছে। বাড়ির পেছানো আটা না খুব মানে রুটিগুলো এত নরম হয়, এত ভালো হয়। আর সবথেকে বড় ব্যাপার, বাইরে কী মেশাচ্ছে না মেশাচ্ছে জানি না, তো ঘরে কোনো জিনিস মেশানো থাকে না, এইটুকু আমি শিওর হয়ে বলতে পারি। তো যাই হোক, একটু পরিশ্রম হয় বই কি, বেশ ভালোই পরিশ্রম হয়, কিন্তু পরিশ্রমের সাথে সাথে ফলটা যখন ভালো পাওয়া যায় না, তখন বেশ পরিশ্রমটা করে মনে হয় যেন হ্যাঁ সাফল্য হয়েছে। আচ্ছা, একাদশীর দিনে কিন্তু তার আগের দিনেই ফল মূল, ঘরে শাকসবজি বাজার এগুলো করে রাখবেন। বাইরে বেরোনো, রোদে গরমে বাজার করা, ফল আনা, মিষ্টি আনা কিন্তু খুব কষ্টকর জিনিস। ফ্রিজে যদি আমিষ থাকে, তাহলে কিন্তু ফ্রিজে কোনো জিনিস রাখবেন না, পুজো পাঠের সঙ্গে রিলেটেড জিনিসগুলো, ঠিক আছে? আর ফলাহার যারা বাকি সদস্যরা যারা উপবাস করবেন না বাড়িতে, তারাও যদি ফল খেয়ে থাকতে পারেন বা ফলাহারি ভোজন করতে পারেন, খুবই ভালো। যদি একান্তই না পারেন, তাহলে শুদ্ধ সাত্ত্বিক নিরামিষ আহার গ্রহণ করা তাদের কর্তব্য। তারা কিন্তু ঘরে কিন্তু এদিনকে মানে আমি একাদশী করেছি অতএব আমি একমাত্র উপোস, বাকি সবাই মাছ মাংস ডিম খাচ্ছে, ঘরে রান্না হচ্ছে, এই জিনিসটা যদি সম্ভব হয় তাহলে কিন্তু মানে মানে ত্যাগ করাই ভালো। আর কি বলবো, যেখানে একান্তই সম্ভব নয় সেখানে দেখবেন নিজেদের যা ভালো বুঝবেন করবেন। বাকি সম্ভাবনা এটুকুই বলছি, বাড়িতে যেদিন বড় পুজো পাঠ থাকে সেদিনকে ঘরে শুদ্ধ সাত্ত্বিক থাকাটাই ভালো। আর এরপরে দেখুন, ঠাকুরের জন্য আমি এবারে 2টো পরোটা করব। আপনারা বলেন না যে ভোগটা কী করে লাগাও দিদি, তো দেখো ঘরের পেশা আটা, একদম মানে বলছি না বাইরের কোনো জিনিস নেই, ঘরের পেশা আটা, ঘরের তৈরি ঘি আমার। আর হ্যাঁ, দইটা বাইরের, দইটা আমি এখন পাতিনি, বাইরে নিয়ে এসেছি, কারণ যেটুকু দুধ নিয়ে সেটা ওই দুধের ভোগ আর পায়েস আর চা এসব বানাতেই শেষ হয়ে যায়। তো যাই হোক, দইটাও মাঝে মাঝে আমি পাতি, একদম না পাতা নয়, তবে বেশিরভাগটা সময় দইটা কিনে আনাই হয়। তো এই দই আর পরোটা, তার সঙ্গে একটু চিনি মিশ্রি কিছু মিশিয়ে দেবো উপরে, দিয়ে ঠাকুরকে ভোগ লাগাবো। তো এইভাবে কিন্তু ঠাকুরকে ভোগ লাগানো যায়, কোনো অসুবিধা নয়। তবে একাদশীর দিন কিন্তু ফলাহারি ভোগ হয়। একাদশীর দিন আপনারা কিন্তু ফলের ভোগ, ফলাহারি ভোগই লাগাবেন, ঠিক আছে? আর এই দ্বাদশীর দিন পারণ করবেন, পারণের প্রত্যেকবার সময়টা আলাদা হয়। এবারও পুজো কেমন করে করবেন, পারণ কেমন করে করবেন, আমি ভিডিও দেবো, ওই ভিডিওটা নিশ্চয়ই দেখবেন। আর এই দেখুন, ঠাকুরকে আমি ভোগ লাগিয়ে দিলাম, ঠিক আছে? যতটুকু সম্ভব শরীরের দিকে নজর রেখে সেইভাবেই উপবাস করা উচিত, জোর করে কিছু করবেন না। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আশা করি অনেক কোশ্চেনের উত্তর দিতে পেরেছি। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। হরে কৃষ্ণ, রাধে রাধে।